তারা ওপেন ফায়ার করতেছে কয়েকশো পুলিশ পোশাকধারী এবং তারা গুলি করতেছে, সেটা যেমন এক যুদ্ধের পরিস্থিতি। জুলাইয়ের অভ্যুত্থানের 36টা দিন আমার জীবনে প্রত্যেকটা দিনেই ছিল নতুন করে পাওয়া। ফোন এক জায়গায় রাখতাম, আমরা ঘুমাইতাম হলো অন্য জায়গায়, এবং দিনে আমরা আন্দোলনে যোগ দিতাম। আমরা রাস্তার মধ্যে পলাশীর মোড়ে নামাজ পড়লাম। নামাজ পড়া যে হুজুর ভদ্রলোক, সে খুব কাঁদতেছিল, সে মুনাজাত ধরে রাস্তার মধ্যে কাঁদতেছিল যে হে আল্লাহ, তুমি নমরুদকে, ফ্রাউনকে, এই জাতিকে ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ, কত মা তার সন্তানকে রাস্তায় হারা খুঁজতেছে। আমরা রাজপথে কয়েকবার স্বৈরাচার সরকার নিয়ে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। বিশেষ করে 5 তারিখে নির্বাচন নিয়ে আমরা মাঠে ছিলাম যে এই নির্বাচন এটা অগ্রহণযোগ্য, এটা হয় না। 17 বছর যেভাবে জনগণকে চেপে ধরে বসছিল, সেটার পতনের জন্য আমরা কিন্তু সবসময় মাঠে ছিলাম। এরপরে যখন 1 জুলাই থেকে শুরু হলো আন্দোলন, আমরা হয়তো বা ছাত্র না, তখন আমরা ব্যাক সাইডে প্রতিদিন আন্দোলনে যেতাম। অফিস শেষ করে আমরা মাঠে চলে যেতাম এবং আন্দোলনে সবসময় অংশগ্রহণ করতাম। আমি দেখলাম ওই দিন হঠাৎ করে আবু সাইদ মারা গেল। এরপর দিন ঢাকা আসলাম। ঢাকা আসার পরে আমরা আন্দোলনে যোগ দিলাম। আন্দোলনে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার দেখলাম যে সরকার এবার হার্ড লাইনে, এইবার যেখানে যাকে পায় আন্দোলন হতো তাকে গুলি করে। তারা ওপেন ফায়ার করতেছে কয়েকশো পুলিশ পোশাকধারী এবং তারা গুলি করতেছে, সেটা যেমন এক যুদ্ধের পরিস্থিতি। আমরা আবার সংঘবদ্ধ হওয়া শুরু করলাম। এর মধ্যে আমাদের দলীয় চেয়ারম্যান, তাকে অ্যারেস্ট করা হলো, পার্থ ভাইকে। আমরা সাথে সাথে আমার ফোন বন্ধ করে দিলাম। আমি নতুন একটা বাটন সেট নিলাম। আমরা বাসায় ঘুমাইতে পারতাম না কখনই। আমি দেখা গেল এবং ফোন এক জায়গায় রাখতাম, আমরা ঘুমাইতাম হলো অন্য জায়গায়, এবং দিনে আমরা আন্দোলনে যোগ দিতাম। আমরা প্রতিদিন লাশ পড়ে, পাশের থেকে লাশ চলে যায়। আমাদের পরিচিত অনেকগুলো, আমাদের সংগঠনের অনেকগুলো ছেলেপেলে এখন পার্থ ভাইয়ের ভিতরে আমাদের ফ্যামিলি থেকে সবচাইতে বড় বাধা। আমরা মিলিয়া থেকে টিএচসি থেকে আমরা প্রথম দৌড়ান দিলাম ওদেরকে। দৌড়ান দেওয়ার পরে ওরা ঢুকলো হলো পিজি হসপিটালে। পিজি হসপিটালে ঢোকার পরে আমরা দিলাম এখানে আগুন ধরে। কিছু ছেলে পেলে ছাত্রলীগ মাত্র উপরে উঠলো, আমরা দিলাম আগুন ধরে। তবে স্পেশালি সেই দিনও ওরা কিন্তু সবচাইতে বড় স্পট নিয়েছিল তখন এই বাংলা মোটরে। ছাত্রলীগ, যুবলীগ, বাংলা মোটর টু মগবাজার, ওরা এখান থেকে বের হলো, গুলি করে। আর গুলিটা হয়তো স্পেশালি উপর থেকে অনেকগুলো গুলি হয়েছে। আমি দেখেছি যেটা বাসতলাতেও আমরা যতগুলো খবর দেখেছি, আমাদের যারা কাছের লোকজন মারা গেছে, এক গুলিতে 2-3 মারা গেছে, আমরা সেটাই স্পেশালি দেখছি। আমি সকালে বাচ্চা 2টা ঘুমায় 9টার দিকে, আমি বাচ্চা 2টাকে কপালে 2টা চুমা দিয়ে আমি মনে হয়েছিল, আমি আমার ওয়াইফকে বলছিলাম যে আসলে আমি মনে হয় আর ফিরবো না, এতদিন যাই করতে পারছি আর রিটার্ন আমার আশা হবে না। আমরা রাস্তার মধ্যে পলাশীর মোড়ে নামাজ পড়লাম। নামাজ পড়া যে হুজুর ভদ্রলোক, সে খুব কাঁদতেছিল, সে মুনাজাত ধরে রাস্তার মধ্যে কাঁদতেছিল যে হে আল্লাহ, তুমি নমরুদকে, ফ্রাউনকে, এই জাতিকে ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ, কত মা তার সন্তানকে রাস্তায় হারা খুঁজতেছে। তো নামাজ পড়ে এরপরে উনি মোনাজাতটা দিল, সবাই কাঁদলো, চিৎকার দিয়ে সবার চোখের পানি পড়লো। এরপরে বললো যে আমরা ভয় পাইতেছিলাম যে হ্যাঁ শাহবাগ মোড়ে কী হচ্ছে। আমরা নিজেরা শাহবাগ মোড়ে, সবাই বলতেছে ওইখান থেকে যারা সাংবাদিক ভাইরা আসে, আসলে এইখানে সবথেকে বড় ভূমিকা কিন্তু সাংবাদিক ভাইদের। আর্মিরা বললো থামো, দাঁড়াও, আস্তে আস্তে। এর মধ্যে আমাদের মধ্যে 4-5 জন করলো কি, আইসা আর্মিদেরকে কাঁধে নিয়ে ফেললো, কাঁধে নিয়ে উপরের দিকে উঠে ফেললো, মানে আর্মিদেরও নাচতেছে। এর মধ্যে পুলিশ, প্রায় 150-200 পুলিশ, ওরা ওদেরকে যখন সবাই চোখ টোক লাল হয়ে ইট নেবে, এর মধ্যেই আর্মি পুলিশের 2 অফিসার এরকম সরাসরি হাতুসকে এরকম হাত জোর করে যে আমরা মাপ চাচ্ছি। তখন আর্মি ওদেরকে সেফটি দিয়ে শাহবাগ থানার মধ্যে ঢুকে দিল। সব পুলিশগুলো শাহবাগ থানায় ঢুকে গেল। এরপরে আমরা শাহবাগ মোড়টা দখল করলাম। এর মধ্যে আমাদের কাছে ওই সাংবাদিক ভাই বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমাদের কিন্তু মিছিলের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা তখন মানে মিছিল আগেই বলছি, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, হ্যাঁ দিল্লি না ঢাকা, এই কথাগুলো তখন এসে আমাদের চেঞ্জ হয়েছে যে পলাইছে শেখ হাসিনা পলাইছে। জুলাইয়ের অভ্যুত্থানের 36টা দিন আমার জীবনে প্রত্যেকটা দিনেই ছিল নতুন করে পাওয়া। হাসিনা যে কাজ করছে, সে তো কোনো রাজনৈতিক দল না, সে ছিল একটা স্বৈরাচার, সে ছিল এটা দুর্নীতির একটা মহাস্বর্গ। আমি বর্তমান সরকারকে বলবো, অনুরোধ করবো যে আসলে আপনারা বিপ্লবী সরকার কতটা শক্তিশালী পৃথিবীতে হয় আপনারা স্টোরি দেখেন। সুতরাং আপনি ওইভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যান, জাতি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।